আজকের ভিডিওতে আমি তোমাদের শোনাতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সায়রা মুভির এক দারুণ রোমাঞ্চকর গল্প। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে যেন ঝড় তুলেছে আর দর্শকদের মনেও তৈরি করেছে এক বিশেষ ভালোবাসা। এই ভিডিওতে আমি পুরো মুভির ঘটনাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে ব্যাখ্যা করব যেন তোমাদের মনে হয় তোমরা ঠিক সিনেমা হলেই বসে এই গল্পটি দেখছো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবে না, আর শেষে কমেন্ট করে জানাবে তোমার কাছে সায়রা মুভিটি কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। তো আর দেরি না করে চলো আমরা ঢুকে পড়ি আজকের গল্পে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ভানি বাট্রাকে, যে এই গল্পের মূল চরিত্র। ভানি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে এবং কলেজ লাইফ থেকেই লেখালেখির প্রতি তার গভীর আগ্রহ। কলেজে পড়ার সময় তার পরিচয় হয় মহেশ নামে এক সিনিয়রের সাথে, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। আজ সেই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাদের বিয়ের দিন। ভানি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে দাঁড়িয়ে অপেক্ষা করছে মহেশের জন্য। তার হাতে আছে একটি ডায়েরি, যেখানে সে তার জীবনের প্রতিটি অনুভূতি আর স্মৃতি লিখে রাখে। আজ তার চোখে হাজারো স্বপ্ন, ভালোবাসার মানুষকে বিয়ে করে নতুন একটি জীবন শুরু করার স্বপ্ন। ভানির বাবা মা এবং মহেশের পরিবারও সেখানে উপস্থিত। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ভানির ফোনে মহেশের কল আসে। মহেশ জানায় সে আজ আসতে পারবে না, কারণ তার প্রমোশন হয়েছে এবং তাকে আজই আমেরিকা যেতে হবে। প্রথমে ভানি এটাকে সুখবর ভেবেই নিয়ে নেয়। সে বলে আগে জানালে বিয়ের তারিখ অন্য দিন করা যেত। কিন্তু এরপর মহেশ এমন একটি কথা বলে যা মুহূর্তেই ভানির জীবন ওলটপালট করে দেয়। সে সরাসরি জানায় এই বিয়েটা তার পক্ষে সম্ভব নয়, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। এই কথাটা শোনার পর যেন ভানির পৃথিবী থেমে যায়। তার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে পড়ে। শোক আর হতাশায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর গল্প এগিয়ে যায় 6 মাস পর। ভানি চেষ্টা করছে অতীতের সেই দুঃস্বপ্ন ভুলে নতুনভাবে জীবন শুরু করতে, কিন্তু যতই চেষ্টা করুক মহেশকে ভুলে থাকা তার পক্ষে খুব কঠিন হয়ে পড়ে, কারণ সে সত্যিই তাকে মন থেকে ভালোবেসেছিল। তবে এই কঠিন সময়ে তার বাবা মা সবসময় তার পাশে থাকে। তারা চায় ভানি যেন সব ভুলে আবার নিজের জীবনের পথে এগিয়ে যায়। এই সময় ভানি একটি নিউজ চ্যানেলে চাকরির জন্য আবেদন করেছিল, আর আজ তার ইন্টারভিউয়ের দিন। ভানির বাবা তাকে অফিসে পৌঁছে দিতে নিয়ে যায়। পথে যেতে যেতে কথার মাঝে জানা যায় ইদানিং ভানি খুব ছোটখাটো অনেক কিছু ভুলে যাচ্ছে। এদিকে রাস্তায় যেতে যেতে ভানির চোখে পড়ে এক অচেনা ছেলে। ছেলেটি বাইক চালাতে চালাতে সিগারেট টানছে। কিছুটা রহস্যময় লাগছিল তাকে। অবশেষে ভানির বাবা তাকে নিউজ চ্যানেলের অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে যান। গাড়ি থেকে নামতেই ভানি খেয়াল করে তার জুতোর ফিতে খুলে গেছে। ফিতে বাঁধার জন্য সে হাতে থাকা ডায়েরিটা পাশে রেখে দেয়। ঠিক তখনই সে আবার সেই বাইকওয়ালা ছেলেটিকে দেখতে পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটিকে দেখা মাত্রই ভানির মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে থাকে, যেন সে অজানা কোনো ভয় অনুভব করছে। তাই দ্রুত অফিসের ভেতরে ঢুকে পড়ে। এই তাড়াহুড়োর মধ্যেই ভানি ভুলে যায় তার সবচেয়ে প্রিয় জিনিসটি, তার ডায়েরিটি। কিছুক্ষণ পর সেই রহস্যময় ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ডায়েরিটি দেখতে পায়। এদিকে ভানি অফিসে ঢুকে ইন্টারভিউ দিতে শুরু করে। যদিও সে জার্নালিজমে টপার ছিল, তবুও তাকে বলা হয় এই চ্যানেলে কাজ করতে হলে শুধু ট্যালেন্ট থাকলেই হবে না, দরকার আত্মবিশ্বাস আর শক্ত ব্যক্তিত্ব। কারণ এখানে প্রায় বড় বড় ফিল্ম স্টার আর নামী গায়কদের ইন্টারভিউ নিতে হয়। আর ঠিক এখান থেকেই ধীরে ধীরে শুরু হতে থাকে ভানির জীবনের এক নতুন, অদ্ভুত এবং রহস্যময় অধ্যায়। ইন্টারভিউ শেষ হওয়ার পর ভানিকে জানানো হয় এই মুহূর্তে তাকে ইন্টার্নশিপে রাখা হবে। কথাটা শুনে ভানি ধীরে ধীরে অফিস থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সেই রহস্যময় ছেলেটি সামনে এসে দাঁড়ায়। তার হাতে ছিল ভানির সেই হারিয়ে যাওয়া ডায়েরিটি। ছেলেটি ডায়েরিটি ভানির হাতে ফিরিয়ে দেয়। কিন্তু ডায়েরি দেওয়ার পরই ঘটনাটা অদ্ভুত দিকে মোড় নেয়। যে লোকটি একটু আগে ভানির ইন্টারভিউ নিচ্ছিল, হঠাৎ করেই ছেলেটিটাকে ধাক্কা দিয়ে ঝগড়া শুরু করে। অফিসের ভেতরেই শুরু হয়ে যায় উত্তপ্ত তর্ক বিতর্ক। তখনই আমরা জানতে পারি ছেলেটির নাম কৃষ কাপুর। কৃষ একজন মিউজিক আর্টিস্ট। তার নিজের একটি ব্যান্ড আছে, জোশ। কয়েকজন বন্ধু মিলে এই ব্যান্ড চালালেও ব্যান্ডের বেশিরভাগ গান আসলে কৃষ নিজেই কম্পোজ করে এবং পারফরমেন্সেও সে লিড রোল পালন করে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। নিউজে তাদের ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে অন্য একটি ছেলের নাম প্রচার করা হয়েছে, কারণ সেই ছেলেটির বাবা এই নিউজ চ্যানেলকে টাকা দিয়ে নিজের ছেলেকে সামনে নিয়ে এসেছে। আর এই অন্যায়টা জানার পর থেকেই কৃষ ভীষণ ক্ষেপে যায়। রাগের মাথায় সে অফিসে ঢুকে সেই লোকটিকে মারধর করতে শুরু করে। পরিস্থিতি বেশ বিশৃঙ্খল হয়ে যায়। তবে চলে যাওয়ার সময় কৃষ হঠাৎ ভানির দিকে তাকিয়ে বলে, তুমি কিন্তু খুব ভালো লিখতে পারো।
এই কথাটা শুনেই বোঝা যায় ডায়েরি ফেরত দেওয়ার আগে ক্রিস ইতিমধ্যেই ভানির লেখা কিছুটা পড়ে ফেলেছে। এদিকে সেই দিনই ক্রিসদের একটি লাইভ পারফরমেন্স ছিল, কিন্তু সেখানে গিয়েও পরিস্থিতি শান্ত থাকে না। ক্রিস সরাসরি ওই ছেলেটির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে, যার নাম ব্যান্ডের মেইন সিঙ্গার হিসেবে প্রচার করা হচ্ছিল। ক্রিস চিৎকার করে বলে, সব কাজ আমি করি, গান আমি বানাই, পারফর্ম আমি করি, আর নাম হয় তোর। আমাকে ছাড়া তোদের ব্যান্ড একদিনও টিকবে না। এরই মধ্যে অফিসে তার মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, ফলে ব্যান্ডের নাম নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়। এসব দেখে ব্যান্ডের অন্য সদস্যরা রেগে যায়। তারা বলে, যেহেতু সব কাজ তুই একাই করিস, তাহলে এই ব্যান্ডেও তুই একাই থাক। এই বলে সবাই তাকে ছেড়ে চলে যায়। কিন্তু ক্রিস ছিল ভীষণ জেদি স্বভাবের, তাই সে অটো মিউজিক চালিয়ে একাই স্টেজে পারফর্ম করতে শুরু করে। আশ্চর্যের বিষয়, তার এই একক পারফরমেন্স দর্শকদের ভীষণ পছন্দ হয় এবং সেটা সুপারহিট হয়ে যায়। পারফরমেন্স শেষ হওয়ার পর সবাই চলে গেলেও তার একমাত্র বন্ধু ভিকি সেখানে থেকে যায়। ভিকি ক্রিসকে বোঝানোর চেষ্টা করে, দেখ ভাই, আমাদের একসাথে থাকতেই হবে। অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত সে ক্রিসকে পরের দিন একটি বিশেষ সেটে নিয়ে যায়। এই সেটটি ছিল জনপ্রিয় হিপহপ সিঙ্গার প্রিন্সের। ইউটিউবে প্রিন্সের প্রতিটি গানই প্রায় 100 মিলিয়ন ভিউজ পার করে। ভিকির পরিকল্পনা ছিল, যদি কোনোভাবে প্রিন্সকে রাজি করানো যায়, তাহলে তারা একসাথে একটি গান তৈরি করবে, আর তাতে হয়তো রাতারাতি তারাও জনপ্রিয় হয়ে যাবে। সেখানে তাদের সাথে দেখা করতে আসে ভিনি, যে প্রিন্সের ম্যানেজার এবং বড় বড় সিঙ্গারদের ম্যানেজ করে। তার নিজের একটি বড় রেকর্ডিং কোম্পানিও আছে। ভিনি জানায়, আসন্ন মিউজিক ফেস্টিভ্যালে প্রিন্স পারফর্ম করবে, কিন্তু একই ধরনের গান গাইতে গাইতে প্রিন্স এখন বিরক্ত হয়ে গেছে, তাই সে নতুন কোনো মিউজিক আর্টিস্ট খুঁজছে। তবে ক্রিস খুব সহজে এসব বিশ্বাস করার মানুষ নয়। সে সরাসরি বলে, গান লিখব আমি, কম্পোজ করব আমি, আর নাম হবে তোমাদের। সেটা হবে না। আমি কাজ করব, কিন্তু আমার ক্রেডিট লাগবে, আর সোশ্যাল মিডিয়ায় প্রমোশনের সময় আমিও প্রিন্সের পাশে থাকব। ঠিক তখনই ক্রিসের চোখ পড়ে ভানির দিকে। ভানি সেখানে এসেছে প্রিন্সের ইন্টারভিউ নিতে, কিন্তু সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ক্রিস এগিয়ে এসে ভানির হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। কিন্তু ভানি যখন প্রিন্সের ম্যানেজার ভিনির সাথে কথা বলতে ব্যস্ত, তখন ক্রিস চুপি চুপি ভানির ডায়েরিটা নিয়ে নেয়। এরপর হঠাৎই সে ডায়েরিতে লেখা ভানির প্রথম গানটি গাইতে শুরু করে। গানটা এতটাই মুগ্ধকর ছিল যে সেখানে উপস্থিত সবার নজর ক্রিসের দিকে চলে যায়। এমনকি প্রিন্সও গানটা শুনে মুগ্ধ হয়ে যায়। প্রিন্স তখন জিজ্ঞেস করে, এর পরের লাইনটা কি? ক্রিস হেসে বলে, আমি জানি না, যে লিখেছে সে বলতে পারবে। এই বলে সে ভানির দিকে ইশারা করে। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়। শর্তটা ছিল, ভানি ক্রিসের জন্য একটি গান লিখবে, আর সেই গান রিলিজ হওয়ার আগে ভানিকে প্রিন্সের একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে হবে। সবাই এতে রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি ভানি ক্রিসের স্টুডিওতে আসে। ঢুকেই সে কিছু শর্ত দিয়ে দেয়। সব কাজ রাত 8:30টার মধ্যে শেষ করতে হবে, এরপরে আমি এখানে থাকব না, আর আমার সামনে সিগারেট খেতে পারবেন না, গালিও দিতে পারবেন না। এগুলো আমি একদম পছন্দ করি না। ক্রিস হেসে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ভানি জিজ্ঞেস করে, আপনার কী ধরনের গান চান? ক্রিস তখন বলে, তোমার ডায়েরির প্রথম ছেঁড়া পাতায় যে গানটা ছিল, আমি ঠিক সেই গানটাই চাই। ভানি কিছুটা অস্প্রস্তুত হয়ে বলে, ওটা আমি অনেক আগে লিখেছিলাম, আর সেই পাতাটা আমি ছিঁড়ে ফেলেছি, এখন আর গানটা মনে নেই। ক্রিস অবাক হয়ে জিজ্ঞেস করে, পাতাটা ছিঁড়ে ফেললে কেন? ভানি ধীরে বলে, ওটা খুব ব্যক্তিগত একটা বিষয়, আর আমার সবকিছু ভুলে যাওয়ার অভ্যাস আছে, তাই সবকিছু ডায়েরিতে লিখে রাখি। এরপর ডায়েরি খুলতেই ভানির চোখের সামনে ভেসে ওঠে তার অতীতের স্মৃতিগুলো, কিন্তু সে আর কিছুই লিখতে পারছিল না। ক্রিস জিজ্ঞেস করলে ভানি বলে, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ভানি উঠে দাঁড়ায়। সে বলে, এভাবে হুট করে গান লেখা যায় না, একটা বিশেষ মুহূর্ত লাগে। ক্রিসও বিষয়টা বুঝতে পারে। পরের দিন সে ভানিকে নিয়ে যায় একটি ক্রিকেট গ্রাউন্ডে, কারণ যখনই তার মন খারাপ থাকে সে এখানে এসে ক্রিকেট প্র্যাকটিস করে। সেখানে দাঁড়িয়ে ক্রিস ভানিকে বলে, ধরো এখন ভারত আর পাকিস্তানের ম্যাচ চলছে, ব্যাট করছে বিরাট কোহলি, শেষ বলে দরকার 5 রান, আর ঠিক তখনই কোহলি একটা 6 মেরে দেয়। আর ঠিক সেই উত্তেজনাময় মুহূর্ত থেকেই ভানির জীবনের গল্প আবার নতুন এক মোড় নিতে শুরু করে। ক্রিস কথা শেষ করতেই যেন কল্পনার সেই দৃশ্যটা জীবন্ত হয়ে ওঠে। শেষ বলে 6 মারার পর পুরো স্টেডিয়াম বিরাট কোহলির নাম ধরে চিৎকার করতে থাকে। চারদিকে উত্তেজনা আর আনন্দে স্টেডিয়াম যেন ফেটে পড়ে।
ক্রিস আসলে ভানিকে বোঝাতে চাইছিল জীবনের কিছু বিশেষ মুহূর্ত শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। ভানিও ধীরে ধীরে সেই অনুভূতিটা বুঝতে পারে, আর ঠিক তখনই সে ক্রিসের জন্য একটি নতুন গান লিখে ফেলে। সেখান থেকেই শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়। ভানি লিখতে থাকে গান, আর ক্রিস সেই গানগুলোকে সুরে সাজাতে থাকে। দিন যেতে থাকে, আর কাজের ফাঁকেই ভানি আর ক্রিস একে অপরের আরও কাছাকাছি চলে আসে। অনেক দিন পর ভানির মুখে আবার হাসি ফুটতে শুরু করে। সে আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখে। একদিন তারা দুজন স্টুডিওতে যাওয়ার পথে রাস্তার সিগন্যালে এক মাতাল মানুষকে দেখতে পায়। সেই মানুষটিকে দেখেই হঠাৎ ক্রিসের মুখটা গম্ভীর হয়ে যায়। তার চোখে ভেসে ওঠে অদ্ভুত এক কষ্টের ছায়া। যাই হোক, তারা স্টুডিওতে পৌঁছায় এবং ক্রিস প্রিন্সকে তাদের তৈরি করা ফাইনাল গানটি শোনায়। গান শুনে প্রিন্স বেশ মুগ্ধ হয়, কিন্তু সে একটা শর্ত দেয়। প্রিন্স বলে, আমার গানে র্যাপ থাকবে না এটা তো হতে পারে না, এই গানের ভেতরে একটা র্যাপ অংশ যোগ করতে হবে। ক্রিস তখন বলে, ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু পরে যখন ভানি বিষয়টা জানতে পারে তখন সে ভীষণ রেগে যায়। ভানি বলে, এত কষ্ট করে আমি গানটা লিখলাম, আর এখন শুধু ওর কথায় সবকিছু বদলে ফেলতে হবে। ক্রিস তখন শান্তভাবে বলে, তুমি গানটা লিখেছ যাতে প্রিন্সের ইন্টারভিউ নিতে পারো, আর আমি কম্পোজ করেছি যাতে গানটা হিট হয়। প্রিন্স যদি গানের মধ্যে র্যাপ না পায় তাহলে সে গানটাই গাইবে না। ভানি তখন তাকে বোঝানোর চেষ্টা করে, এই গানের ভেতরে একটা অনুভূতি আছে, এটা যদি বদলে ফেলো হয়তো গানটা জনপ্রিয় হবে, কিন্তু তুমি কি তাতে সত্যি সন্তুষ্ট হবে? ক্রিস ঠান্ডা গলায় বলে, আমার সন্তুষ্টি দরকার নেই, আমার টাকা দরকার। এই কথাটা শুনে ভানির ভীষণ কষ্ট হয়। সে রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে পুলিশ এসে পৌঁছায়। তখনই জানা যায় রাস্তার সিগন্যালে যে মাতাল মানুষটা ঝামেলা করছিল সে আসলে ক্রিসের বাবা, অশোক কাপুর। মাঝে মাঝেই তিনি মাতাল হয়ে রাস্তায় এমন ঝামেলা করেন, কিন্তু তিনি সবসময় এমন ছিলেন না। ক্রিসের মা মারা যাওয়ার পর থেকেই তিনি পুরোপুরি বদলে গেছেন। পুলিশ ক্রিসকে কড়া সতর্ক করে দিয়ে যায়, এরপর যদি এমন ঘটনা হয় তাহলে বাবা ছেলে দুজনকেই জেলে পাঠানো হবে। পুলিশ চলে যাওয়ার পর রাগে ক্রিস নিজের বাবার সামনে কিছু টাকা ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, এই নাও টাকা, এগুলো নিয়ে মদ খেয়ে মরে যাও। এই দৃশ্যটা দেখে ভানির মনে হয় ক্রিসের ভেতরে কতটা কষ্ট জমে আছে। এরপর ক্রিস একা ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। ভানি সেখানে গিয়ে তার পাশে দাঁড়ায়। সেখানে ভানি প্রথমবার নিজের অতীতের গল্প খুলে বলে। সে জানায় কিভাবে মহেশ তাকে প্রতারণা করেছিল, আর সেই ঘটনার পর সে পুরোপুরি ভেঙে পড়েছিল। ভানি ধীরে ধীরে বলে, যখন আমার সব আশা শেষ হয়ে গেছিল তখন তোমাকে দেখে আমি আবার বাঁচার আশা পেয়েছি। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। এবার আমিও তোমাকে সাহায্য করতে চাই, যদি তুমি আমাকে সেই সুযোগ দাও। কিছুক্ষণ নীরব থাকার পর ক্রিস শুধু একটি কথাই বলে, প্লিজ হেল্প মি। এরপর তারা দুজন মিলে ক্রিসের বাবাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করে দেয়, কিন্তু সেখানে বছরে খরচ প্রায় 9 লক্ষ টাকা। এত টাকা জোগাড় করা ক্রিসের পক্ষে অসম্ভব ছিল। তাই শেষ পর্যন্ত সে নিজের তৈরি করা সেই গানটাই প্রিন্সের ম্যানেজারের কাছে বিক্রি করে দেয়, যেখানে না থাকবে কোনো কপিরাইট, না থাকবে তার কোনো নাম বা ক্রেডিট। ভানি বিষয়টা বুঝতে পারে। সে জানে ক্রিস শুধু একটা গান বিক্রি করেনি, সে নিজের স্বপ্নটাই বিক্রি করে দিয়েছে। পরের দিন টিভিতে ভানির নেওয়া ইন্টারভিউ প্রচার হচ্ছিল। ভানির বাবা মাও সেটি দেখছিল। ঠিক তখনই ভানি তার ডায়েরির ভেতরে একটি টিকিট খুঁজে পায়। এরপর দৃশ্য চলে যায় এক বিশাল মিউজিক ফেস্টিভ্যালে। সেখানে প্রিন্স স্টেজে দাঁড়িয়ে সেই গানটাই গাইছে যেটা তৈরি করেছিল ক্রিস, কিন্তু গানটার প্রকৃত স্রষ্টা সেখানে নেই। সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে একেবারে সাধারণ দর্শকের মতো। ভানি সেখানে ক্রিসকে দেখতে পায়। ভিড়ের ধাক্কাধাক্কিতে তারা ধীরে ধীরে একে অপরের খুব কাছে চলে আসে, আর সেই আবেগমনো মুহূর্তে নিজেদের অনুভূতি আর লুকিয়ে রাখতে না পেরে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং চুম্বন করে। এরপর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। পরের দিন ক্রিস তার পুরনো বন্ধুদের সাথে আবার দেখা করে এবং অতীতের সব ভুল বোঝাবুঝি ভুলে নতুন করে মিউজিক শুরু করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ভানি আবার গান লিখতে শুরু করে, আর ক্রিস সেই গানগুলোকে সুরে সাজাতে থাকে। এভাবেই তারা মিলে একটি নতুন গান তৈরি করে। একদিন রাতে ক্রিস ভানিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, ঠিক তখনই ভানির বাবা মা তাদের দেখে ফেলে।
দুর্ভাগ্যবশত সেই সময় ক্রিস সিগারেট খাচ্ছিল। ভানি বাড়িতে ঢুকতেই তার মা রাগে বলে, আগে একবার একটা ছেলের সাথে সম্পর্ক করে নিজের জীবন শেষ করতে বসেছিলিস, আর এখন আবার এমন একটা ছেলের সাথে ঘুরছিস যে রাস্তায় দাঁড়িয়ে বড়দের সামনে সিগারেট খায়। আমার তো মনে হয় এই ছেলেটাও একদিন তোকে ছেড়ে চলে যাবে। এদিকে ভানি তাড়াহুড়ো করে নামার সময় নিজের ব্যাগটা ক্রিসের বাইকেই রেখে এসেছিল। ক্রিস যখন ব্যাগটা ফেরত দিতে আসে তখন সে দরজার বাইরে দাঁড়িয়েই ভানির মায়ের সব কথাই শুনে ফেলে। আর ভেতরে ভানি মায়ের এই কঠিন কথাগুলো শুনতে শুনতে আর সহ্য না করতে পেরে হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দ্রুত ভানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা কয়েকটি টেস্ট করার পর সবাইকে আশ্বস্ত করে বলেন ভয়ের তেমন কিছু নেই, তবে নিরাপত্তার জন্য একজন নিউরোলজিস্ট দেখানো ভালো হবে। হাসপাতালে তখন ক্রিসও উপস্থিত ছিল। ভানির বাবা তাকে বললেন, তুমি চাইলে এখন ভানির সাথে দেখা করতে পারো। কিন্তু ঠিক তখনই ভানির মা এগিয়ে এসে কঠিন গলায় বলেন, তুমি যদি সত্যিই আমার মেয়েকে ভালোবাসো তাহলে ওকে বিয়ে করতে হবে, আর যদি সেটা না পারো তাহলে ওর জীবন থেকে সরে দাঁড়াও। তুমি অনেক মেয়ে পেয়ে যাবে, কিন্তু আমার মেয়ে কোনো খেলনা নয়। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে ভানির বাবা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এরপর ক্রিস ভানির রুমে গিয়ে সরাসরি বলে বসে, চলো আমরা বিয়ে করে ফেলি। এই কথা শুনে ভানি বুঝতে পারে নিশ্চয়ই তার মা ক্রিসকে কিছু বলেছেন। ভানি শান্তভাবে তাকে বোঝাতে থাকে, আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার স্বপ্ন ভুলে যাবে। তুমি তো সবসময় বলো একদিন তুমি সুপারস্টার হবে, তোমাকে সেই স্বপ্নটা পূরণ করতেই হবে। শুধু একটা কথা মনে রেখো, যে অবস্থাতেই থাকি না কেন আমি সবসময় তোমার পাশে আছি। কিছুদিন পর ভানিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে ক্রিস আর তার বন্ধুরা একটি নতুন অডিও মিউজিক ইউটিউবে রিলিজ করে, আর আশ্চর্যজনকভাবে গানটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। গানটির ভিডিও শ্যুট করার জন্য তারা সবাই গোয়া চলে যায়। হোটেলের সামনে পৌঁছেই তারা দেখে শত শত ভক্ত তাদের জন্য অপেক্ষা করছে। এত মানুষের ভালোবাসা দেখে ক্রিস অবাক হয়ে যায়। সে কখনো কল্পনাও করেনি এত মানুষ তাকে এভাবে ভালোবাসবে। অন্যদিকে ভানি নিউরোলজিস্টের কাছে যায়। ডাক্তার কিছু পরীক্ষা করার পর বলেন শারীরিকভাবে তার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু একটি বিষয় ডাক্তারকে চিন্তায় ফেলে। ভানি ক্রমাগত অনেক কিছু ভুলে যাচ্ছে, এমনকি আজকের তারিখটাও সে মনে করতে পারছে না। শেষ পর্যন্ত ডাক্তার তাকে সত্যিটা জানায়, ভানির আলজাইমার হয়েছে। এই রোগের কারণে ধীরে ধীরে তার স্মৃতিগুলো মুছে যেতে থাকবে। এখন হয়তো ছোটখাটো বিষয় ভুলছে, কিন্তু একসময় সে তার সবচেয়ে কাছের মানুষগুলোকেও ভুলে যাবে। এই কথা শুনে ভানির পৃথিবী যেন মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। বাড়ি ফেরার পথে তার সাথে দেখা করতে আসে ক্রিস। সে আনন্দে ভরপুর। উচ্ছ্বসিত হয়ে সে ভানিকে বলে, আমি সারা জীবন যে স্বপ্নটা দেখেছি সেটা সত্যি হতে চলেছে। খুব শিগগিরই সারা দেশের মানুষ আমাকে চিনবে, আমার গান শুনবে। সেই দিনটা খুব কাছেই ভানি। ক্রিসের মুখে এই স্বপ্নের কথা শুনে ভানি আর নিজের অসুখের কথা বলতে পারে না। সে সব কিছু নিজের ভেতরেই চেপে রাখে। এরপর ভানি অফিসে যায়। সেখানে গিয়ে জানতে পারে তাদের কোম্পানিতে নতুন একজন ইনভেস্টর এসেছে, আর সে এখন কোম্পানির পার্টনার। কিছুক্ষণ পর যখন সে সেই ইনভেস্টরকে দেখে তার শরীর যেন অবশ হয়ে যায়, কারণ সেই মানুষটা আর কেউ নয়, মহেশ, যে একদিন তাকে ছেড়ে চলে গিয়েছিল। মহেশ ভানিকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। সেই দিন ভানি ক্রিসের বাসায় যায়। সেখানে দেখে ক্রিস একটি প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ ভানি বলে বসে, আমি চাকরিটা ছেড়ে দেব। ক্রিস অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? কিন্তু ভানি মহেশের কথা বলতে চায় না। সে অকারণে অস্থির হয়ে ক্রিসের জামাকাপড় ব্যাগে ভরতে শুরু করে। তখন ক্রিস অবাক হয়ে বলে, তুমি আবার আমার জামা গুছাচ্ছ কেন? একটু আগেই তো আমরা এগুলো গুছিয়েছি। এই কথাটা শুনে ভানি হঠাৎ বুঝতে পারে তার রোগ ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করেছে। ক্রিসও বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে যাওয়ার আগে ভানিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আমাকে বলো। কিন্তু ভানি কিছুই বলে না, হাসি মুখে তাকে বিদায় জানায়। এরপর ভানি সেই পার্টিতে যায় যেখানে মহেশ উপস্থিত ছিল। সেখানে মহেশ পুরনো স্মৃতির কথা তুলে ভানিকে আবার নিজের ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ভানির সাথে ঘটে অদ্ভুত এক ঘটনা। যেমনটা ডাক্তার বলেছিল, তার অতীত আর বর্তমান গুলিয়ে যেতে শুরু করে। ভানি হঠাৎ ভাবতে থাকে সে এখনও মহেশের সাথেই সম্পর্কে আছে। সে মহেশকে বলে, আমরা তো বিয়ে করতে যাচ্ছি, তাই না? মহেশ অবাক হয়ে হেসে বলে, আমরা বিয়ে করব? তুমি কি মজা করছো? ভানি রেগে যায়, তুমিই তো বলেছিলে আমরা বিয়ে করব। তোমার বাবা মা কি তোমাকে কিছু বলেছে? মহেশ অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, এসব পরে কথা বলবো, তুমি এখন আমার হাতটা ছাড়ো। কিন্তু ভানি থামছিল না। পার্টিতে উপস্থিত সবাই তখন এই দৃশ্য দেখছিল।
ঠিক তখনই সেখানে মহেশের স্ত্রী এসে উপস্থিত হয়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহেশ তখন হেসে বলে, কিছু না, ও আমার অফিসের একজন এমপ্লয়ি, চাকরি চলে যাচ্ছে তাই একটু নাটক করছে। এই কথা শুনে ভানির বুকটা ভেঙে যায়, কারণ তার মনে হচ্ছিল মহেশ এখনও তাকে ভালোবাসে, অথচ বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা। কষ্টে ভরা চোখ নিয়ে ভানি পার্টি থেকে বেরিয়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং নিজের ব্যাগটা সেখানেই ফেলে চলে যায়। এদিকে ক্রিশ বারবার তাকে ফোন করছিল, কিন্তু ফোনটা ছিল সেই ব্যাগের ভেতরেই। অবশেষে সিকিউরিটি ফোনটি রিসিভ করে এবং পুরো ঘটনাটা ক্রিশকে জানায়। সব শুনে ক্রিশ সঙ্গে সঙ্গে তার প্রোগ্রাম বাতিল করে সেখানে চলে আসে। ভানির ব্যাগ থেকে সে একটি মেডিকেল রিপোর্ট খুঁজে পায়। সেটা পড়ে তার মাথায় যেন বজ্রপাত হয়। ভানি অ্যালঝাইমারে ভুগছে। এরপর ক্রিশ ছুটে যায় সেই ক্রিকেট গ্রাউন্ডে যেখানে ভানি প্রায়ই যায়। সেখানে গিয়ে সে ভানিকে খুঁজে পায়। ভানি তাকে দেখে ধীরে বলে, সব তো জেনে গেছ, তাহলে আবার এখানে কেন এসেছ? ক্রিশ তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তোমার কি মনে হয় তুমি অসুস্থ হয়ে গেছো বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? ক্রিশ ভানির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, পৃথিবীতে অনেক ভালো ডাক্তার আছে, আমরা তাদের দেখাবো তোমাকে। দেখো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। কিন্তু ভানি মাথা নেড়ে ধীরে বলে, কিছুই ঠিক হবে না ক্রিশ। যে ডাক্তারকেই দেখাও না কেন, সবাই একই কথা বলবে। ধীরে ধীরে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাবে। যে মানুষটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, একদিন তাকেই আমি ভুলে যাব। তার চোখ ভরে ওঠে অশ্রুতে। ভানি আবার বলে, তুমি চলে যাও ক্রিশ, তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমি সেটা নষ্ট করতে চাই না। ক্রিশ রাগে ও কষ্টে বলে ওঠে, জাহান্নামে যাক আমার ভবিষ্যৎ, আমি শুধু এই বর্তমানটাকেই দেখি। যদি তুমি একটা স্মৃতি ভুলে যাও তাতে কি হয়েছে? আমরা 10টা নতুন স্মৃতি তৈরি করব। তুমি যতবার ভুলে যাবে আমরা ততবার নতুন স্মৃতি বানাবো। আমি তোমাকে ভালোবাসি, আর যাই হোক না কেন আমি তোমার সাথেই থাকতে চাই। ক্রিশের মুখে এই কথাগুলো শুনে ভানি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ক্রিশকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর আবার ডাক্তার দেখানো হয়। ডাক্তার পরামর্শ দেন ভানিকে সবসময় টেনশন মুক্ত রাখতে হবে। সম্ভব হলে তাকে কিছুদিনের জন্য শান্ত কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া ভালো। তখন ক্রিশ ভানির বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে দূরে একটি শান্ত নিরিবিলি জায়গায় নিয়ে যায়। সেখানে তারা দুজন যেন পৃথিবীর সব দুঃখ ভুলে কিছুদিন সুখে শান্তিতে কাটাতে থাকে। ঠিক তখনই ক্রিশের ব্যান্ডের এক বন্ধু ফোন করে জানায় সামনে একটি বড় মিউজিক কনসার্ট হতে যাচ্ছে এবং সেখানে ক্রিশকে পারফর্ম করতেই হবে। পরবর্তীতে ক্রিশ ভানিকে সঙ্গে নিয়ে সেই কনসার্টে যায়। এটাই ছিল ক্রিশের জীবনের প্রথম এত বড় লাইভ পারফরমেন্স। কিন্তু স্টেজে ওঠার আগে সে ভীষণ নার্ভাস হয়ে পড়ে। তখন ভানি তাকে সাহস দিয়ে বলে, আজ তোমার জয়ের দিন, তুমি স্টেজে গিয়ে পারফর্ম করবে আর আমি দর্শকদের মাঝে দাঁড়িয়ে তোমার জন্য উল্লাস করব। এই কথায় ক্রিশ সাহস পায় এবং স্টেজে উঠে পারফর্ম করতে শুরু করে। অন্যদিকে ভানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পারফরমেন্স ভিডিও করছিল। ঠিক তখনই সে হঠাৎ ভিড়ের মধ্যে মহেশকে দেখতে পায়। মহেশকে দেখেই আবার তার অতীত আর বর্তমান গুলিয়ে যায়। মহেশ এগিয়ে এসে বলে, এই শোটা তো আমিই স্পন্সর করেছি, কিন্তু তুমি এখানে কেন? ভানি বিভ্রান্ত হয়ে বলে, আমার তো এখানেই থাকার কথা, আমি তো তোমার জন্যই এসেছি। তখন মহেশ ভাবে ভানি হয়তো আবার তার কাছে ফিরে আসতে চাইছে। এদিকে স্টেজে দাঁড়িয়ে ক্রিশ বারবার দর্শকদের মধ্যে ভানিকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছিল না, কারণ মহেশ ইতিমধ্যেই ভানিকে মেকআপ রুমে নিয়ে গেছে। সেখানেই সে ভানির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় ক্রিশ। সে বুঝতে পারে ভানি আবার অতীত আর বর্তমান গুলিয়ে ফেলেছে, তাই সে ভানিকে নিজের সাথে নিয়ে যেতে চায়। কিন্তু ভানি হঠাৎ মহেশের পিছনে গিয়ে দাঁড়ায়, যেন সে ক্রিশকে চিনতেই পারছে না। ক্রিশ ভানিকে জোর করে নিয়ে যেতে চাইলে মহেশ তার সাথে মারামারি শুরু করে। রাগে ক্রিশ মহেশকে মারতে মারতে প্রায় অচেতন করে ফেলে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। যে মেয়েটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই ভানি হঠাৎ ছুরি হাতে এগিয়ে আসে। ভানি চিৎকার করে বলে, মহেশকে ছেড়ে দে, নইলে আমি তোকে মেরে ফেলব। ক্রিশ তখনই বুঝে যায় ভানি তাকে চিনতে পারছে না। পরের মুহূর্তেই ভানি ছুরি দিয়ে ক্রিশের হাতে আঘাত করে বসে।
এই দৃশ্য দেখে মহেশ সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভানিও তার পিছনে যেতে চাইছিল, কিন্তু ক্রিস তাকে থামিয়ে দেয়। এরপর তারা দুজন বাড়িতে ফিরে আসে। সেখানে ক্রিসের বাবা তাকে বলে, তোর মা মারা যাওয়ার পর যখন আমার তোর হাত ধরা উচিত ছিল, তখন আমি মদের বোতল ধরেছিলাম। তুই আমার মতো ভুল করিস না। নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের জীবন নষ্ট করিস না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভানি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, আজ তো তোমার শো ছিল, তুমি যাবে না? ক্রিস শান্তভাবে বলে, শো তো গতকাল হয়ে গেছে। তখন ভানি বুঝতে পারে সে আবার সব ভুলে গেছে। সে লজ্জিত গলায় জিজ্ঞেস করে, গতকালের শোটা কেমন হয়েছিল? ক্রিস তখন তাকে একটি গল্প শোনাতে শুরু করে। সে বলে, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একটা বন্ধু ছিল। সে সব সময় নিজের জগতে থাকত। রাগ আর হতাশা তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। একদিন তার জীবনে একটা মেয়ে আসে। সেই মেয়েটার কাছ থেকে সে ভালোবাসা পায়। তখন সে ভাবতে শুরু করে, এই মেয়েটা যদি পাশে থাকে তাহলে সে পুরো পৃথিবী জয় করতে পারবে। কিন্তু এখন সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যাচ্ছে। ভানি অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কোথায় যাচ্ছে? ক্রিস ধীরে বলে, অনেক দূরে, যেখানে সে কখনই পৌঁছতে পারবে না। ঠিক তখনই ক্রিসের মনে পড়ে আজ তার ব্যান্ডের বন্ধুদের সাথে দেখা করার কথা। সে উঠে যেতে চাইলে ভানি তার হাত ধরে ফেলে। ভানি ধীরে বলে, আমার হাতে এখনো কিছুটা সময় আছে, আর এই সময়টুকু আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই। কিন্তু তখন ক্রিস বুঝতে পারে ভানি তাকে ক্রিস নয়, মহেশ ভেবেই এসব কথা বলছে। একটু ভাবো, যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, সেই মানুষটাই অন্য কারো চোখে অন্য কেউ হয়ে গেছে। যে মেয়েটি তার প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সেই মেয়েটিই তাকে ভুলে গেছে। এই কষ্ট, এই শূন্যতা হয়তো শুধু ক্রিসই বুঝতে পারছে। মুভির এই মুহূর্তটা সত্যিই এক অন্য লেভেলের আবেগে ভরা। এরপর ক্রিস তার ব্যান্ডের মেম্বারদের কাছে যায়। ভারী গলায় বলে, আমার পক্ষে আর ব্যান্ডের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না, আমি ব্যান্ড ছেড়ে দিচ্ছি। বন্ধুরা অবাক হয়ে যায়। একজন বলল, ক্রিস, ভানির দায়িত্ব তো তোর না, ওর ফ্যামিলি আছে, তুই আমাদের সঙ্গে চল, তোর সাফল্য অপেক্ষা করছে, লাখ লাখ মানুষ তোর নাম নিচ্ছে। ক্রিস শান্তভাবে বলে, তবে সেখানে ভানি থাকবে না, তাই না? ও আমার নাম নেবে না, বরং দিন দিন ও আমাকে ভুলে যাচ্ছে, কিন্তু আমি ওকে কখনো ভুলবো না। ও আমাকে যত ভালোবাসা দিয়েছে তা আমি আর কোথাও পাবো না। আমি ওকে ছেড়ে দিতে পারবো না, আমি ও দুনিয়াতেই থাকবো। এরপর ক্রিস বাড়ি ফিরে ভানিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না, যেন ভানি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। ক্রিস ভানির বাবা মাকে জানায়, সবাই মিলে থানায় রিপোর্ট দেয়। দিন যায়, সপ্তাহ যায়, মাস কেটে যায়, তবুও কোনো খোঁজ নেই। ক্রিস এখন শুধু অপেক্ষা করছে, বিশ্বাস আছে তার ভানি একদিন না একদিন ফিরে আসবেই। একদিন ক্রিস সেই পুরনো বাড়িতে যায় যেখানে তারা একসাথে সময় কাটিয়েছিল। সেখানে সে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি ভানির। ভানি সেখানে একটি গান লিখে রেখেছে। ডায়েরিটা হাতে পেয়ে ক্রিস স্টুডিওতে ফিরে যায়। ব্যান্ডের মেম্বারদের বলে, এই গানটি কম্পোজ করব আর পুরো দুনিয়ায় ছড়িয়ে দেব। আমার বিশ্বাস যদি ভানির কানে এই গান পৌঁছায়, সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এরপর তারা গান তৈরি করে। সিন কাট হয় 1 বছর পর। ক্রিস এখন সুপারস্টার, লাইভ কনসার্ট, লাখ লাখ ভক্ত, সাফল্যের চূড়ান্ত শিখর। কিন্তু ক্রিস এক মুহূর্তের জন্য ভানিকে ভুলতে পারেনি। তার বিশ্বাস একই, ভানি একদিন না একদিন ফিরে আসবেই। একদিন ক্রিস লন্ডনে শো করার জন্য যায়। শোয়ের প্রিপারেশন চলছে। হঠাৎ বড় স্ক্রিনে সে এক দৃষ্টিশক্তি দেখে, এক পরিচিত চোখ। ক্রিস বুঝতে পারে এটি আর কেউ নয়, ভানির চোখ। খোঁজ নিয়ে জানা যায় ভিডিওটি মানালি থেকে আপলোড করা হয়েছে। এক মুহূর্তও না গড়িয়ে ক্রিস শো ফেলে ইন্ডিয়ায় উড়ে আসে সরাসরি মানালিতে। সেখানে একটি আশ্রমে পৌঁছে সে আবিষ্কার করে আশ্রমের লোকেরা তাকে চেনে। তারা ক্রিসকে দেয় একটি চিঠি, যেটি ভানি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা, ক্রিস, আমি চাইনি তুমি এই চিঠি পড়ো, কিন্তু তুমি পড়ছো মানে তুমি সবকিছু ছেড়ে চলে এসেছো। আমি এটা চাইনি। যে আমাকে সবকিছু দিয়েছে সে আমার জন্য সবকিছু ছেড়ে যাবে, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। তাই আমি দূরে চলে এসেছি। ভানি চিঠিতে লিখেছে, আমি সবকিছু ভুলে যাই, তবু যদি কেউ তোমার গান গেয়ে ওঠে তখন আমার তোমার কথা মনে পড়ে। আমাদের কাটানো মুহূর্তগুলো আমার মস্তিষ্ক থেকে হয়তো মুছে যাবে, কিন্তু মন থেকে কখনো যাবে না। চিঠি পড়ে ক্রিস বাইরে আসে। দূরে ভানি বসে কিছু লিখছে। যেহেতু সে জানতো সবকিছু ভুলে যাবে, তাই স্মৃতিগুলো লিখে রেখেছে। ভানি ক্রিসকে চিনতে পারছে না। পাশে কিছু বাচ্চা ক্রিকেট খেলছে। ক্রিস ভানিকে সেই মাঠে নিয়ে যায়, আর সে বলে, লিখতে এবং
অনুভব করতে সময় লাগে, একটা মুহূর্ত লাগে। ক্রিস ভানিকে সেই সব কথাগুলো মনে করিয়ে দেয় যা একসময় একই মাঠে বলেছিল, এবং হঠাৎ ঘটে এক চমৎপ্রদ মিরাকেল। ভানি ক্রিসকে চিনতে পারে, সে দৌড়ে এসে ক্রিসকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে ক্রিস ভানিকে নিয়ে লন্ডনে ফিরে আসে, শো সম্পন্ন করে এবং ভানিকে সাজিয়ে নিজের মনের মতো করে বিয়ে করে। এভাবেই তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আশা করি সবাই ভালো থাকবে। টেক কেয়ার।